একদিন রাতে বন্ধুরা কারেন্ট ছিল না। আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল আকাশে সেদিন বৃষ্টি জমেছিল। মনে হয় একটু পরেই বৃষ্টি আসবে। আমি ভাবলাম, না, অনেক সময় সজাগ থেকেছি, এখন আর থাকা যাবে না। যাই, গিয়ে ওয়াশরুম থেকে গিয়ে একটু প্রস্রাবটা করে এসে ঘুমিয়ে পড়ি। বন্ধুরা, আমি যখনই ওয়াশরুমের কাছে যেতে লাগলাম, ঠিক ওই সময় আমার কানে এক অদ্ভুত রকমের শব্দ আসতেছে, যেই শব্দটা সাধারণত মেয়েরা করে থাকে বাসর ঘরে। আমাকে ছেড়ে দাও, এই এই আসতে, এইভাবে না, আরে আমি আর পারতেছি না। এক অদ্ভুত রকমের আওয়াজ আসতেছে এইরকম। আমি কিছুই বুঝতেছিলাম না কি হচ্ছে। তখন বন্ধুরা, আমাদের ওয়াশরুম ছিল হচ্ছে বাড়ির বাহিরে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমাদের উঠানে মানে বাড়ির পিছনে হচ্ছে আমাদের বাথরুম। তখন আমি বাথরুমের দিকে যেতেই আমি শুনলাম একটি ছেলে আর একটি মেয়ের ফিস ফিস শব্দ আসতেছে বাথরুম থেকে। আমি তাড়াতাড়ি করে মোবাইলের আলোটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি বাথরুমের দরজায় কান পেতে শুনতে লাগলাম যে ভিতরে আসলে কি হচ্ছে। হঠাৎ করে শুনতেছি আমার চাচাতো বোন সাথীর গলার আওয়াজ শোনা যাচ্ছে। সাথীর আওয়াজ শোনা যাচ্ছে, আরে হঠাৎ কেউ চলে আসবে বাথরুমে, দেখো তোমার হয়েছে কিনা, আমাকে ছাড়ো, আমি আর পারবো না, অনেক হয়েছে। অপর দিকে আমার এক খালাতো ভাই নয়ন, ওর গলার আওয়াজ শোনা যাচ্ছে। নয়ন ফিসফিস করে বলতেছে, আরে এত রাতে কেউ আসবে না সাথী, আমার হয়ে গেছে, আর একটু সময় ধৈর্য ধরো না, আরে একটু সময় তো, প্লিজ তুমি এরকম করো না, এই তো শেষ। আমি শুনলাম বাথরুমের ভিতরে নির্ঘাত বড় কোনো ধরনের গন্ডগোল হচ্ছে। তার মানে আমার চাচাতো বোন সাথী আর ওদিকে আমার খালাতো বোন, হ্যাঁ এই আমার খালাতো ভাই নয়ন, তারা তার মানে দীর্ঘদিন যাবৎ এই সম্পর্ক চালিয়ে যাচ্ছে। আর গভীর রাতে তারা বাথরুমের ভিতরে এসে এই কাজ করে। তাহলে আজকে সেইটা আমি প্রমাণিত হয়ে গেলাম, বা এটা একেবারেই এখন ক্লিয়ার হয়ে গেল। আমি একটু পরেই দরজায় একটা আওয়াজ করলাম, নক দিলাম, দরজায় নক দিয়ে বললাম, এই সাথী, তুই ভিতরে আছিস, দরজাটা খুল, আর তোর সঙ্গে কে আছে? নয়ন। তখন বন্ধুরা সাথী বলতেছে আমাকে, আরে আপু তুই এখানে? হ্যাঁ, আমার নাম ছিল রাকিমা। তখন বলতেছে, রাকিমা আপু, আমার সঙ্গে তো কেউ নেই। আরে আমার খুব জোর বাথরুমে পেয়েছিল, এই জন্য আমি বাথরুমে এসেছি। তুই কি কাজ করবি আপু? তখন আমি বললাম, ভিতরে নয়ন আছে, আমি সব কিছু জেনে গেছি, আমি সব কিছু দেখতেছি। তোরা যখন ঢুকেছিস আমি তখন থেকে এই সব কিছু দেখে ফেলেছি। দেখ, তুই যদি নয়নকে নিয়ে এখনই বের না হস, তাহলে আমি কিন্তু আম্মু আব্বু সবাইকে ডাক দেব, চাচা চাচি যারা আছে সবাইকে আমি ডাক দিতে বাধ্য হব, তখন কিন্তু মজা বুঝবি। এমন কথা বলতেই বন্ধুরা হঠাৎ করেই ভিতর থেকে শব্দ আসলো, আপু আসলে সত্যি কথা নয়নই আছে রে আমার সঙ্গে। আপু আমি তোকে মিথ্যা কথা বলেছি। হঠাৎ করেই দরজা খুললো। দরজা খুলতেই আমি দেখি নয়ন এবং সাথী। নয়ন হচ্ছে আমার খালাতো ভাই, আমার মায়ের বোনের ছেলে। আমার মায়ের যে বোন, উনি আমাদের বাড়িতেই থাকে। ওনারা আসলে স্বামীর সঙ্গে জামালা, তো এই জন্য উনি আমাদের বাড়িতেই থাকে। ওনার একটি ছেলে আমার খালাতো ভাই, আর ওদিকে আমার চাচাতো বোন, আমার সাথী ওর নাম। ওরা দুজনেই অনেক দিন যাবৎ গোপনে সম্পর্ক করতেছে। আমি এর আগেও বেশ কয়েকবার তাদেরকে দেখেছিলাম, কিন্তু আমি তখন এই বিষয়টা নিয়ে অত বেশি গুরুত্ব দেই নাই। আমি ভেবেছি হয়তো তারা ভাই বোন একে অন্যের সঙ্গে সময় কাটায় বা একসঙ্গে থাকতেই পারে, এটা স্বাভাবিক। তো বন্ধুরা, বাথরুমের ভিতরে বিষয়টা যে এত বেশি সিরিয়াস হয়ে যাবে, এই বিষয়টা আমি কখনো আসলে লক্ষ্য করি নাই। তখন তারা দুজনকে একসঙ্গে দেখলাম এবং দুজনে বাথরুমের ভিতরে কি করতেছিল আমার আর বোঝার বাকি রইল না। আমি তাদেরকে বললাম, কিরে সাথী, হ্যাঁ চাচা চাচি জানে এটা, তোরা যে বাথরুমে এসে প্রতিদিন এই আকামগুলা করিস? হ্যাঁ হ্যাঁ, তার উপর আবার বলে
আমি পারতেছি না, আমাকে আসতে দাও। হ্যাঁ, কেউ দেখকে ফেলবে। ওরে বাপরে! তখন সাথী আমার কাছে বলতেছে, রাকিমা আপু, কি করব বলো তো? আসলে আমার তো কোনো ইচ্ছেই ছিল না। এই নয়ন আমার পিছনে লেগেছে অনেক দিন যাবত। ও আমাকে আসলে লুপ করেছে, এই করেছে। আপু, এখন আমি কি করব? আমাকে মাফ করে দাও আপু, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। তখন আমি বন্ধুরা সাথীকে ওখান থেকে পাঠিয়ে দিলাম। আমি বললাম, একেবারে ডানে বামে কোনো দিক না তাকিয়ে ডিরেক্ট একেবারে গড়ে যাবি। শোন, যদি ডানে বামে তাকাস তাহলে কিন্তু আমি চাচা চাচির কাছে সব কিছু বলে দেব। যা, আর আজকের পর থেকে তোকে যেন আর নয়নের সঙ্গে না দেখি। আমি আর নয়নকে বললাম, এখন আমি তোমারটা দেখতেছি, দাঁড়াও। তারপর বন্ধুরা আমি দেখলাম সাথী একদম ডিরেক্ট খুব বেশি ভয় পেয়েছে। আসলে ও আমাকে খুব বেশি ভয় পায়। আর আমি সাথী এবং নয়ন তাদের দুজনেরই বড় ছিলাম, মানে এই বাড়ির বড় মেয়ে আমি। আমি ডিরেক্ট সাথীকে দেখলাম ডিরেক্ট ওর রুমে চলে গেল। তারপর আমি নয়নকে বললাম, আচ্ছা নয়ন, সাথী না হয় ছোট মানুষ, ও বুঝে না, তুই তো অনেক বড় মানুষ। হ্যাঁ, তাছাড়া ওর খালা তো ভাই হোস তুই। তুই ওর সঙ্গে কি করে পারলি এইটা করতে? তোর কি একটুও বিবেকে বাঁধলো না? দাঁড়া, আমি তোর মায়ের কাছে এখনই আমি তোকে নিয়ে যাচ্ছি। এই কথা বলতেই নয়ন আমাকে বলল, আপু, আমি তোর পায়ে ধরতেছি, তুই আমাকে যা বলবি আমি তোর কথা মতো চলবো। তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। আপু প্লিজ, তুই আম্মুর কাছে বলিস না। আপু, আম্মুর কাছে বললে আম্মু খুব রাগ করবে, আমাকে খুব মারবে রে। আর তাছাড়া তুই কারো কাছে এই কথা বলিস না। আপু, প্রয়োজন হলে কারো কাছে না বলে তুই নিজে আমাকে শাস্তি দে, আমি একদম মাথা পেতে নেব। আমি কারো কাছে কোনো কিছু বলবো না। আপু, তুই যা বলবি আমি তাই করব। প্রয়োজন হলে আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো, এই আমি বলে দিলাম। নয়নের মুখে এমন কথা শুনে বন্ধুরা আমার ভেতরে আচমকা একটু খুশি হলাম আমি মনে মনে। ও কি বললো আমাকে? সারা জীবনের জন্য ও আমার গোলাম হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সত্যি কথা বন্ধুরা এইটাই চেয়েছিলাম। ওর ভিতরে আমি একটা ভয় দেখতে চেয়েছিলাম, আর সেই ভয়টা ও আমাকে এখন পাচ্ছে। আমার মনে হচ্ছে আমার প্ল্যান একেবারেই পুরো সাকসেসফুল। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম যে নয়ন আমাকে অনেক বেশি ভয় পাবে, কারণ বন্ধুরা নয়ন আসলে ওর মায়ের সঙ্গে আমাদের এখানেই থাকে, এই জন্য একটু বেশি ভয় পায়। তাছাড়া বন্ধুরা নয়ন আমার আম্মু আব্বুকে অনেক বেশি ভয় পায়, আর ওর মা শাসনের দিক থেকে খুব কড়া, সেও খুব কঠিন মানুষ আমার খালা। যদি শুনে নয়ন সাথীর সঙ্গে বাথরুমের ভিতরে গভীর রাতে এমন একটি কাজ করেছে, নয়নের তো একেবারেই খবর আছে। নয়নের বয়স খুব একটা বেশি না, ও এখন ক্লাস 9-এ পড়াশোনা করতেছে, আর 16 এরকম বয়স হবে। ওইদিকে আমার বয়স প্রায় 18 থেকে 19 বছর। ওর থেকে আমি প্রায় 3 বছরের বা 3.5 বছরের এরকম বড় হব। তো আসলে নয়ন আমাকে সাহস করে কখনোই কোনো কিছু বলে না, আমিও নয়নকে কখনো কোনো কিছু বলি নাই। কিন্তু বন্ধুরা নয়নকে অনেক আগে থেকেই আমার অনেক বেশি পছন্দ ছিল, কেননা নয়ন দেখতে অনেক বেশি সুন্দর, হ্যান্ডসাম। তাছাড়া ওর অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে, ওর ফেস মুখ সব কিছু একেবারে দারুণ। ওর প্রেমে অনেক মেয়েরাই ক্রাশ খেয়ে ফেলে, বিশেষ করে আমার চাচাতো বোন, যাকে একটু আগেই আপনারা এই দেখলেন সাথী, ও তো ওর উপরে একেবারে ক্রাশ। ঠিক আছে, পারলে ও একেবারে জামা কাপড় খুলে ওর কুলে বসে পড়ে, এইরকম একটা অবস্থা। তো আমি ওর বড় বলে ওকে কোনোদিন আসলে কোনো কিছু বলতে পারি নাই আমি, কিন্তু আমি অনেক কিছুই বলতে চাইতাম, কিন্তু আমি কখনোই আসলে কোনো কিছু বলতে পারতাম না। যাই হোক, আমি নয়নের চোখে মুখে আমি এই ভয়টাই দেখতে চেয়েছিলাম যে নয়ন আমার কাছে হাত জোর করে আকুতি মিনতি করবে। হ্যাঁ, এইটাই আমি আসলে বন্ধুরা চেয়েছিলাম। তো নয়ন যখন আমাকে বলতেছে, আপু আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো, তুই আসলে বিচার দিস না আপু, বিচার দিলে দেখ মা আমাকে মেরেই ফেলবে। তখন আমি এই সুযোগে আমি নয়নকে বললাম, আচ্ছা তাই নাকি, তাহলে আমার হাত ছুঁয়ে প্রমিস কর, আমি যা বলবো সব কিছু তুই আমার কথা মতো চলবি এবং কোনো কিছু কারো কাছে বলবি না।
তখন নয়ন আমাকে কথা দিল, আমার হাত ছুঁয়ে মাথা ছুঁয়ে বলল, আপু তুই যা বলবি যেভাবে বলবি আমি সেভাবেই তোর কথা মতো চলবো, তোর কথার অবদ্ধ হব না। আমি তো ওর মুখে এই সমস্ত কথা শুনে তখন বিরাট খুশি। আমার মতো এত খুশি তখন আর কে হয়, হ্যাঁ? যাই হোক, আমি তখন নয়নকে বললাম, আচ্ছা সাথীর সঙ্গে তুই বাথরুমে যেটা করেছিস ওইটা আজকে থেকে আমার সঙ্গে তোকে করতে হবে, এবং সেটা বাথরুমে না। বাথরুমে কেউ এমন কাজ করে নাকি? শোন, আমার রুমে আয়, ঠিক আছে? আর আমার রুমে যদি তুই থাকিস, তোর মা, আমার মা বাবা কেউ আমাদেরকে সন্দেহ করবে না। আমি তোর বয়সে বড় তো, সবাই ভাববে পজিটিভ। নয়ন আমাকে তখন বলতেছে, না আপু, আমি সাথীকে পছন্দ করি। তাছাড়া সাথী যদি জানে এটা যে আমি তোমার সঙ্গে এমন একটি কাজ করেছি, সাথী আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, ঠিক আছে? আমি এটা পারবো না আপু। তাছাড়া আসলে বাড়ির যদি কোনো লোকজন জানে এটা, তাহলে আমার তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। বিশেষ করে যদি আম্মুর কানে এই খবরটা পৌঁছায়, আমাকে মেরে ফেলবে। আপু তুমি আমাকে অন্য কোনো শাস্তি দাও প্লিজ, আমি তোমার কথা সারা জীবন শুনবো, কিন্তু এটা আমি শুনতে পারবো না। আমি নয়নের মুখে এমন কথা শুনে রীতিমতো একটু চমকেই উঠলাম। ছেলেটা কি বলতেছে? ও সাথীকে ছাড়া আর কেন কিছু দেখে নাকি? আমি বললাম, দেখ, সাথীর কাছে তুই কী পেয়েছিস, আমি তোকে সাথীর চাইতে ডাবল সুখ দিব। তুই এখন আয় তো, এত কথা বলিস না, দেখ না হলে কিন্তু তোর মায়ের কাছে এখনই গিয়ে সব কিছু বলে দেব। তখন নয়ন আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তারপর বন্ধুরা, ও আমার সঙ্গে আমার রুমে গেল। আমার রুমে নেওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম, দিয়ে আমি আমার শাড়িটা খুলে দিলাম, দিয়ে বললাম, নে এবার তুই তোর আসল খেলা দেখা, না হলে দেখবি যদি তুই আমাকে স্যাটিসফাইড না করতে পারিস, আমাকে যদি মজা দিতে না পারিস, যদি আমি আসলে তৃপ্তি না পাই, আমি যদি আনন্দ না পাই, তাহলে কিন্তু আমি কালকে সকালে সাথীর বাবার কাছে সব কিছু বলে দেব। তখন নয়ন আমাকে বলতেছে, তাই নাকি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তোমার এত লাগে? হ্যাঁ দাঁড়াও, আজকে তোমাকে এমন দেওয়া দিব, হ্যাঁ তুমি আমার বড় বলে তোমাকে এতদিন আমি সম্মান করেছি। তোমাকে সম্মান করে আমি আসলে কোনো দিন তোমার কাছে যাওয়ার সাহস বানাই। আসলে সত্যি কথা বলতে লাকিমা আপু, তুমি তো সাথীর চাইতেও আরও বেশি জোশ, হ্যাঁ একেবারে পুরো কড়া একটা মাল তুমি। আসলে আমার নজর তো শুরু থেকেই তোমার উপরে ছিল, কিন্তু আমি মুখ ফসকে কখনো তোমাকে ওই কথাটা বলতে পারি নাই, কারণ তুমি আমার বড়। তাছাড়া যদি তুমি আমার মায়ের কাছে বলে দাও, তাছাড়া সাথী মেয়েটা একটু সহজ সরল, ও এই সমস্ত কোনো কিছু বলবে না। ওকে 200 টাকা দিলে ও ওই মজা খাইলে সব কিছু বলে যাবে। আমি বললাম, আচ্ছা হ্যাঁ, তাই বুঝি তুমি এত বড় খেলোয়াড়? হ্যাঁ, আমাকে তুমি অনেক আগে থেকেই চাইতে, কিন্তু বলতে পারতে না বলে তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই প্রমাণ হয়ে যাবে কে সবচেয়ে বড় খেলোয়াড়। হ্যাঁ, আমি তো বন্ধুরা রীতিমতো মানে কি বলবো, নিজেই অনেক বেশি চমকে গেলাম। ও আমাকে বলতেছে আমি নাকি একটা মাল, কি বলবো। যাই হোক বন্ধুরা, ওর মুখে এমন একটি কথা শুনে আমার সত্যি কথা বলতে বেশ ভালোই লাগতেছে। আসলে আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমি লজ্জা শরমের জন্য মা বাবাকে মুখ ফসকে আমিও তাদেরকে বিয়ের কথা বলতে পারতেছি না। আমারও খুব লজ্জা হয়, খুব ভয় হয়। যাই হোক, আমি যেহেতু আমার খালাতো ভাইকে পেয়েছি, আজকে আমি সব কিছু মিশিয়ে নেই। তাছাড়া বন্ধুরা, আমার এই পুরো হ্যাঁ মাংসভর্তি দেহ, তারপর হচ্ছে রসমলাভ মার্কার শরীর, এটা দেখে যে কেউ আমাকে পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আমার বাবা একটু বেশি পাওয়ার দেখায়, ঠিক আছে? বাবার বয়ে কেউ আমার কাছে আসতেই চায় না, কেউ তো আমাকে প্রেমের অফারই করে না। এই জন্য কারোর সঙ্গে এখনো পর্যন্ত কোনো সময় কাটাতেই পারি নাই। যাই হোক, আজকে রাতে তখন আমাকে নয়ন বলতেছে, আপু আমি তাহলে আমার কাজ শুরু করলাম। ও বন্ধুরা, এই রাতে প্রায় 3 ঘন্টা যাবৎ আমার সঙ্গে সেদিন এক অন্যরকম রোমাঞ্চকর একটা রাত ছিল।
আমার জীবনে এর আগে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার একটা রিলেশন ছিল, মূলত বয়ফ্রেন্ডই আমাকে আসলে ফাটিয়ে দিয়েছিল। তারপর থেকে বন্ধুরা ওই শালা চলে গেছে বিদেশে, এরপর থেকে আমি আর কাউকে পাই নাই। আসলে আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে। তো ওই দিন প্রায় 3 ঘন্টা নয়ন আমার সঙ্গে এরকম একটা কাজ করেছিল। তখন আমি বুঝেছিলাম যে আসলে কেন ছোট মরিচের জাল বেশি। আমি আসলে এখন গিয়ে আমি বুঝলাম নয়ন ছেলেটা, ওর বয়স ছোট হতে পারে, মানুষ ছোট হতে পারে, কিন্তু ও আমাকে সেদিন যে খেলা দেখাইলো, আমি তো ওর কাছে রীতিমতো হার মানতে বাধ্য হয়েছি। আমিও দেখলাম ছোট মানুষ, অথচ ওর যে পারফরমেন্স, ভাই কি বলবো, মানে এরকম ছেলে এখনো আছে। যাই হোক, ওর মানে কি বলবো, আমার খুব বেশি ভালো লাগেছিল। তো ওই দিন রাতে আমি বুঝেছিলাম যে সুখ কাকে বলে। ও আমাকে পুরো স্যাটিসফাইড করেছিল, ও আমাকে অনেক বেশি তৃপ্তি দিয়েছিল। সত্যি কথা বন্ধুরা, খুব বেশি তৃপ্তি পেয়েছিলাম সেদিন রাতে। তারপর বন্ধুরা এভাবেই চলে গেল প্রায় বেশ কয়েকদিন। তো সাথী এরপর থেকে প্রায় সময় আমার দিকে তাকাতো। আমিও সাথীকে কোনো কিছু বলতাম না। আমি সাথীকে বলতাম, সাথী আমি যদি তোমাকে নয়নের আশেপাশে আর দেখি কখনো, তাহলে কিন্তু খবর আছে। সাথীকে আমি ভয় দেখিয়ে এদিকে নয়নকে দিয়ে আমি প্রতিদিনই আমার জ্বালা মিটিয়ে নিতাম। কারণ আমার স্বামী নেই, আমার বিয়ে হয় নাই। কিন্তু বন্ধুরা এই বয়সে স্বামী ছাড়া থাকা যায় নাকি? যদি একটু নিজের মতো করে, একটু যদি নিজে সব কিছু না করি, একটু যদি আরামাইশ না করি, তাহলে এভাবে থাকা যায় নাকি? না, এভাবে হয় না। তো নয়ন আমাকে বলতেছে, আপু তোমাকে তো অনেক দিন দিলাম, কেমন লাগতেছে এখন বলো, স্যাটিসফাইড হয়েছো? তখন বন্ধুরা আমি বললাম, নয়ন আমি তোকে ছোট ভেবেছিলাম, কিন্তু তুই আসলে ছোট না রে, তুই তো পুরো একদম রেকর্ড করে দিয়েছিস। হ্যাঁ, তুই সত্যি একটা ভালো একটা জিনিয়াস রে, আসলে সত্যি তুই এটা কি দেখাইলি। তারপর বন্ধুরা একদিন সাথী, আমি আর নয়ন গভীর রাতে আমরা এরকম একে অন্যের সঙ্গে সম্পর্ক করতেছি। সেদিন আমি দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম, আমার মনে ছিল না। আমার এত হুড়ু তাড়া ছিল, কারণ আমার মনটা ছিল কখন নয়ন আসবে আসবে। ও রাত গভীর রাতে আসে আমার কাছে। তো ইদানিং সাথীর সাথে নয়নের দেখা সাক্ষাৎ হয় না, আর নয়নও সাথীকে দেখলে এড়িয়ে চলে, কথাবার্তা বলে না। আর সাথী খুব ভালো করে জানে নয়ন এখন আমার সঙ্গে ঘুমায়, মানে আমার সঙ্গে সে থাকে। তো সাথী সেই রাতে যে আমাকে নজরে নজরে রাখবে, আমাকে যে ফলো করবে, এই বিষয়টা আমি আসলে বুঝতে পারি নাই বন্ধুরা। আমি সেদিন নয়নের সঙ্গে যখন মিলিত হয়েছিলাম, হঠাৎ করে দেখি জানালা দিয়ে সাথী সব কিছু দেখে ফেলেছে, এবং সে দেখে মোবাইলে সব কিছু ভিডিও রেকর্ড করে ফেলেছে। হঠাৎ করে আমি জানালা দিকে আমার চোখ যায়, নয়ন তখন ছিল আমার উপরে, আর আমি ডান পাশে জানালার দিকে চোখ দিতে দেখি মোবাইলের আলো জ্বলতেছে। তখন আমি বলে উঠলাম, কে ওখানে? আমি তাড়াতাড়ি নয়নকে খাটের তলায় লুকিয়ে ফেললাম। আমি বললাম, নয়ন, ইস, কে যেন আমাদের সব কিছু দেখে ফেলেছে রে, মোবাইলে রেকর্ড করে ফেলেছে, এখন যে কি হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার জানে প্রচুর পরিমাণে ভয় ঢুকেছিল। কে দেখেছে বন্ধুরা, আমি তো কোনো কিছুই জানি না। হঠাৎ করে সাথী আমার রুমে আসলো, এসে আমাকে বলতেছে, আপু কেমন আছো? আমি বললাম, এই তো ভালো আছি, তোর কি অবস্থা? তখন সাথী আমাকে বলতেছে, হ্যাঁ এখন আমাদের আর কি অবস্থা, এখন তো সব তোমার সময়, তোমার দিন। হ্যাঁ, নয়নকে দিয়ে তো তুমি ভালোই তোমার কাজ চালাচ্ছ। হ্যাঁ, প্রতি রাতেতেও এখন মজা মারতেছ, ভালো ভালো, চালিয়ে যাও। ছোট বোনকে শাসন করে বড় বোন নয়নের সঙ্গে মজা লুটে নাও। বাহ, বেশ চমৎকার। আমি সাথীকে বললাম, এই এগুলো কি বলতেছিস বেয়াদবের মতো? জানিস চাচা চাচিকে সব কিছু কিন্তু বলে দেবো এখন। তখন সাথী আমাকে বলতেছে, বলে দাও, তোমার মুখের কথা কজন বিশ্বাস করে আমিও দেখে নিব। এই যে দেখো, আসল ভিডিও তো আমার কাছে আছে, তুমি আর নয়ন প্রতিদিন রাতে তোমার রুমে কি করো, এই যে দেখো। তখন আমি বুঝলাম যে আগামীকালকে যে ভিডিওটা করেছিল ওইটা আর কেউ না, সাথী করেছে। তখন আমি সাথীকে বললাম, সাথী
বোন, তুই এর আগে নয়নের সঙ্গে বাথরুমে ধরা খেয়েছিলি। দেখ, আমি কারো কাছে কিন্তু কোনো কিছু বলি নাই। বোন আমার, প্লিজ কারো কাছে বলিস না, ভিডিওটা কাউকে দেখাস না, ডিলিট করে দে এটা। আমি তোকে টাকা দিব। তখন সাথী আমাকে বলতেছে, না 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 আপু, টাকা দিলে কোনো কাজ হবে না। শুনো, আজকে থেকে আমিও তোমার রুমে থাকবো, নয়ন থাকবে আমাদের মাঝখানে। নয়ন তোমাকে আর আমাকে দুজনকেই ও সুখ দিবে। তখন আমি বললাম, নয়ন কি দুজনকে সামলাতে পারবে? এটা তুই কি বলতেছিস? তাছাড়া আমরা দুই চাচাতো বোন। তখন সাথী বলতেছে, এ চাচাতো বোন হয়েছে তো কি হয়েছে, আমরা দুজন নয়নের সঙ্গে থাকবো। তখন বন্ধুরা নয়ন আসার পর তখন নয়ন বলতেছে, বাহ, এইটা তো আমার জন্য একটা স্বপ্ন, দুজনকে একসঙ্গে। রে যাক বন্ধুরা, পরে আমি জানতে পারলাম এই সব কিছু প্ল্যান ছিল নয়নের। নয়ন এই মূলত সাথীকে সব কিছু বলে দিয়েছিল, এবং সাথী আসলে ওই দিন রাতে সে ভিডিও করেছিল, কারণ নয়ন আসলে সাথীকে খুব করে চায়, কারণ সাথী আমার চাইতেও বেশি সুন্দরী ছিল। তখন বন্ধুরা নয়ন আসলে গাছও খাবে, গাছের ডালের ফলও খাবে, ও সব কিছু খেতে চায়। তো এরপরে বন্ধুরা নয়ন সাথী এরপরে আমাদের মাঝে এক অন্যরকম এক দৃষ্টান্ত হয়। আমার রুমে আমি আর সাথী একসঙ্গে ঘুমাই, আর মাঝখানে নয়ন। তারপর নয়ন আমাদের দুজনকেই অনেক বেশি সুখ দেয়, অনেক বেশি শান্তি দেয়, আর আমরা এভাবেই দিন যাপন শুরু করলাম। তো এখন আর কেউ জানে না, সাথীকেও আনন্দ পায়, আমিও আনন্দ পাই। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।